স্টপ শেয়ার, দেন হচ্ছে কি শেয়ার, দেন হচ্ছে ডকুমেন্ট, দেন হচ্ছে ডিজাইন 3। সো এখন আমরা ডিসকাস করব যে অপটিমাইজিং টার্গেট ইন্টারেকশনস। আমরা জানি যে ড্রাগ ড্রাগ মলিকুল বা লিড মলিকুলটা হচ্ছে গিয়ে যে বাইন্ডিং সাইটের সাথে টার্গেট বাইন্ডিং সাইটের সাথে যখন বাইন্ড করে তখন হচ্ছে তাকে বিভিন্ন ধরনের ফাংশনাল গ্রুপগুলোর সাথে একটা মানে ফাংশনাল গ্রুপ ড্রাগের ফাংশনাল গ্রুপগুলোর সাথে বাইন্ডিং সাইটের মধ্যকার যে ফাংশনাল গ্রুপগুলা এগুলোর মধ্যে ইন্টারাকশন হয় এবং বিভিন্ন ধরনের বন্ডিং ক্রিয়েট হয়, লাইক হাইড্রোজেন বন্ডিং, ভ্যান ডার ওয়ালস ইন্টারাকশন অথবা আয়নিক ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারাকশন। দেন হচ্ছে গিয়ে যে কোভ্যালেন্ট বন্ডিংও কিছু কিছু ক্ষেত্রে হতে পারে, আবার হচ্ছে গিয়ে হাইড্রোজেন বন্ডিং তো অনেক বেশি হয়ে থাকে। তো এইগুলাকে এই ধরনের যে ইন্টারাকশন গুলা হচ্ছে এই ইন্টারাকশন গুলাকে আসলে এমন ভাবে অপটিমাইজ করতে হবে যাতে করে হচ্ছে সাইড ইফেক্ট কমে যায়, আবার হচ্ছে গিয়ে এফিকেসি হচ্ছে গিয়ে ঠিকমতো পাওয়া যায়। তো ড্রাগ এফিকেসি সেটা পাওয়ার জন্য যা যা দরকার সেগুলাকে রাখতে হবে এবং সেই ফাংশনাল গ্রুপগুলোকে রাখতে হবে। বন্ড বন্ড বন্ডিং ইন্টারেকশনটা সেখানে অপটিমাইজ করতে হবে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে সাইড ইফেক্ট এর জন্য দায়ী যে ফাংশনাল গ্রুপগুলো সেগুলোকে সরায় দিতে হবে এবং সেগুলোর সাথে যেই বন্ডিং গুলো আসলে প্রয়োজনীয় না এবং যেই বন্ডিং গুলো হচ্ছে সাইড ইফেক্ট এর জন্য দায়ী সেই বন্ডিং গুলোকে আসলে রিমুভ করা যায় কিনা বা কমিয়ে আনা যায় কিনা এই ধরনের যেই চিন্তা ভাবনা সেটা হচ্ছে অপটিমাইজিং টার্গেট ইন্টারেকশনস। এখানে বলা হয়েছে যে এইমটা কি? এইমটা হচ্ছে যে বাইন্ডিং ইন্টারেকশনস উইথ টার্গেট এটাকে অপটিমাইজ করতে হবে। অপটিমাইজ বাইন্ডিং ইন্টারেকশনস উইথ টার্গেট রিজনস গুলা কি? যে টু ইনক্রিজ অ্যাক্টিভিটি অ্যান্ড রিডিউস ডোজ লেভেলস। আমাদের অ্যাক্টিভিটি যেটা আমাদের ডিজায়ার্ড সেটা তো বাড়াইতে হবে। অপটিমাইজ করে অ্যাক্টিভিটি বাড়াইতে হবে। এবং অ্যাক্টিভিটি যদি আমরা বাড়াইতে পারি দ্যাট মিনস হচ্ছে গিয়ে এবং পাশাপাশি চিন্তা করতে হবে যে ডোজ লেভেল কত কম দেয়া যায়। কারণ ডোজ লেভেল যদি কমায় দিতে পারি তাহলে কি আমার যে ড্রাগের যে বার্ডেন সেটা বডিতে কম নেওয়া লাগবে এবং সাইড ইফেক্ট কমে যাবে। এজন্য আমাকে ডোজ লেভেলটা রিডিউস করতে হবে এবং ডোজ লেভেল কমে গেলে আসলে কি হবে যে একটা ড্রাগের যে কস্ট সেই কস্টও কমে আসবে। সো টু ইনক্রিজ সিলেক্টিভিটি অ্যান্ড রেসিডিউ সাইড ইফেক্টস। এখানে সিলেক্টিভিটি বা সিলেক্টিভ টক্সিসিটি অনেক ক্ষেত্রে দেখা যায় যে সিলেক্টিভিটিটা এনশিওর করতে হবে। কারণ সেম ধরনের এনজাইম যেটা একটা মাইক্রো অর্গানিজমও থাকতে পারে, একটা প্যাথোজেনও থাকতে পারে অথবা হিউম্যান বডিতেও এবং একই সাথে হিউম্যান বডিতেও থাকতে পারে। কিন্তু আমরা জাস্ট হচ্ছে প্যাথোজেনের এনজাইমটাকে ব্লক করব বা প্যাথোজেনের এনজাইমটাকে যেটা একটা ডিজিজ প্রোডিউসিং এর জন্য হচ্ছে রেসপন্সিবল সেই জিনিসটাকে জাস্ট হচ্ছে প্যাথোজেনের এনজাইমটাকে ব্লক করার মাধ্যমে ওই ডিজিজটা থেকে আমরা কিউর করব। আমরা কিন্তু চাইবো না যে সেম ধরনের কোনো এনজাইম যদি হিউম্যান বডিতে থাকে যেটা আমাদের জন্য পজিটিভ সেই এনজাইমটাকেও ব্লক করতে যাতে না পারে সেই চিন্তা আমাদের থাকতে হবে। সো টু ইনক্রিজ অ্যাক্টিভিটি অ্যান্ড রিডিউস ডোজ লেভেল, আরেকটা হচ্ছে টু ইনক্রিজ সিলেক্টিভিটি এবং সিলেক্টিভিটি যখন ইনক্রিজ হবে তখন আসলে সাইড ইফেক্টও কমে যাবে। স্ট্র্যাটেজিস কি কি স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করবো? ভ্যারি অ্যালকাইল সাবস্টিটিউয়েন্টস, ভ্যারি অ্যারাইল সাবস্টিটিউয়েন্টস, এক্সটেনশন, চেইন এক্সটেনশন বা কন্ট্রাকশন বা রিং এক্সপেনশন বা কন্ট্রাকশন, রিং ভেরিয়েশন, তারপর হচ্ছে আইসোস্টিয়ার, সিম্পলিফিকেশন, রিজিডিফিকেশন। এই টপিকগুলোর এই স্ট্র্যাটেজিতে আমরা কাজ করব। তো ফার্স্ট আমাদের চিন্তা করতে হবে যে এখন প্রথম কথা হচ্ছে যে এইম হচ্ছে টু অপটিমাইজ বাইন্ডিং ইন্টারেকশনস উইথ টার্গেট। রিজনস হচ্ছে অ্যাক্টিভিটি বাড়াতে হবে, ডোজ লেভেল কমাইতে হবে। এটা হচ্ছে ১ নাম্বার রিজন। ২ নাম্বার রিজন হচ্ছে সিলেক্টিভিটি বাড়াইতে হবে আর সাইড ইফেক্ট কমাইতে হবে। স্ট্র্যাটেজি গুলোর মধ্যে ১ম এই হচ্ছে আছে গিয়ে যে ভেরি অ্যালকাইল সাবস্টিটিউয়েন্টস। অ্যাক্টিভিটি আসলে ডিপেন্ড করে অ্যালকাইল সাবস্টিটিউয়েন্টস টাকে বাড়ানো বা কমানোর উপরে। তো এখানে বলা হচ্ছে যে অ্যালকাইল গ্রুপ ইন দি লিড কম্পাউন্ড মে ইন্টারেক্ট উইথ a hydrophobic region in the binding site. তো অ্যালকাইল গ্রুপটাকে মানে প্রথম চিত্রটার মধ্যে দেখানো হচ্ছে যে অ্যালকাইল গ্রুপটা হচ্ছে রেসপন্সিবল টু bind with hydrophobic region in the binding site এবং এইটার লেন্থ মানে এই অ্যালকাইল চেনের যে লেন্থটা এইটাকে যদি আমি বাড়াইতে পারি উম তাহলে হচ্ছে গিয়ে দেখা যাবে যে ইন্টারেকশনটা আরো বাড়বে। সো ভ্যারি দি লেন্থ এন্ড অর বাল্ক অফ দি গ্রুপ টু অপটিমাইজ ইন্টারেকশন। এখানে দেখা যাচ্ছে যে ভ্যান ডার ওয়ালস ইন্টারেকশন হচ্ছে
আর হাইড্রোফোবিক পকেটের মধ্যে কি হচ্ছে? ভ্যান ডার ওয়ালস ইন্টারেকশন হচ্ছে। লিড কম্পাউন্ড আসলে যেটা দিয়ে দেখা হচ্ছিল যে লিড কম্পাউন্ড হচ্ছে আসলে সেখানে অ্যালকাইল চেইনটা হচ্ছে খুবই ছোট ছিল, জাস্ট একটা মিথাইল ছিল। সেজন্য ইন্টারেকশনটা কম হইছে এবং যখন আমি মিথাইল গ্রুপটার পরিমাণ আরো বাড়িয়ে দিচ্ছি, যেমন এনালগ দিয়ে যখন টেস্ট করে দেখছি যে এনালগের মধ্যে আমি অ্যালকাইল চেইনটাকে বাড়ায় দিচ্ছি, সাইড চেইন গুলাকে বাড়ায় দিচ্ছি, মিথাইল গুলা বাড়ায় দিচ্ছি, তখন হচ্ছে ইন্টারেকশনটা আরো অনেক বেড়ে গেছে। তারপরে হচ্ছে যে varying the length and or bulk of alkyl group may introduce selectivity between two different binding site. প্রথম কথা ছিল যে অ্যালকাইল গ্রুপটা ইন্টারেক্ট করতে পারে এবং আমরা এটাকে অ্যালকাইল গ্রুপের লেন্থটাকে কমায়া বাড়াইয়া হচ্ছে আমরা ইন্টারেকশনটাকে অপটিমাইজ করব। তারপরে বলা হচ্ছে যে এই লেন্থটা যখন কমাই বা বাড়াই, এইটা আসলে সিলেক্টিভিটির সাথে জড়িত। হ্যাঁ? সিলেক্টিভিটিকে তারা হচ্ছে গিয়ে ডিটারমাইন করে বিটুইন 2 ডিফারেন্ট বাইন্ডিং সাইট। রিসেপ্টর 1 হচ্ছে একটা বাইন্ডিং সাইট, রিসেপ্টর 2 হচ্ছে একটা বাইন্ডিং সাইট। তো রিসেপ্টর 1 এর ক্ষেত্রে যেই ড্রাগ মলিকিউল গুলো আছে বা লিড মলিকিউল গুলো সেগুলো হচ্ছে ফিট ফিট খাইছে। মানে রিসেপ্টরের যে বাইন্ডিং সাইট আছে সেখানে ফিট খাইছে। কিন্তু রিসেপ্টর 2 তে দেখা গেছে যে একটা ফিট খাইছে কিন্তু আরেকটা ফিট খায় নাই। যেটা ফিট খায় নাই সেটা কেন খায় নাই? কারণ সেখানে একটা স্টেরিক ব্লক আছে। সেটা হচ্ছে একটা স্টেরিক ব্লক থাকার কারণে, যেমন মিথাইল গ্রুপ আ বা ইথাইল গ্রুপ সেখানে একটা স্টেরিক ব্লক সৃষ্টি করেছে। কাজেই তারা হচ্ছে গিয়ে রিসেপ্টর 2 র সাথে বাইন্ড করতে পারে নাই। So selectivity of adrenergic agents for beta receptors over alpha adrenoceptors. একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে বিটা অ্যাড্রেনোসেপ্টর বিটা অ্যাড্রেনোসেপ্টরের মধ্যে হচ্ছে অ্যাড্রেনার্জিক এজেন্ট গুলা বাইন্ড করে ইজিলি, যেটা হচ্ছে সিলেক্টিভ ফর বিটা অ্যাড্রেনার্জিক রিসেপ্টর। অ্যাড্রেনার্জিক এজেন্ট গুলা বিটা রিসেপ্টরের সাথে যেভাবে বাইন্ড করে আলফা রিসেপ্টরের সাথে সেভাবে করতে পারে না, কারণ সেখানে একটা স্টেরিক ব্লকিং খেয়ে যায়। তারপর হচ্ছে যে অ্যাড্রেনালিন, এখানে অ্যাড্রেনালিন দেখানো হয়েছে। তারপর হচ্ছে গিয়ে যে সালবিউটামল দেখানো হয়েছে। সালবিউটামলের সাথে আরো কিছু কথা হচ্ছে, যেমন ভ্যান্টোলিন, অ্যান্টি অ্যাজমাটিক, তারপর হচ্ছে প্রোপ্রানল আছে যেটা হচ্ছে বিটা ব্লকার। সো অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট এর মধ্যে আমরা দেখবো যে অ্যাড্রেনালিনের মধ্যে তো একটা মিথাইল আছে, ঠিক আছে? আর এটা একটা ন্যাচারাল হচ্ছে গিয়ে ন্যাচারাল একটা কি অ্যাগনিস্ট অফ বিটা রিসেপ্টর। সালবিউটামল হচ্ছে গিয়ে কি? সালবিউটামল একটা বিটা টু বিটা 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 অ্যাড্রেনোসেপ্টর অ্যাগনিস্ট। এখানে দেখা গেছে যে সালবিউটামলের মধ্যে ৩ টা মিথাইল গ্রুপ এবং তারা হচ্ছে অ্যান্টি অ্যাজমেটিক ইফেক্ট দিচ্ছে। আবার প্রোপ্রানলের মধ্যে কি আছে? প্রোপ্রানলের মধ্যে দেখা গেছে যে আহ, একটা গ্রুপ আছে। তো এই এই আইসোপ্রোপাইল গ্রুপটা হচ্ছে প্রোপ্রানলের ক্ষেত্রে বিটা ব্লকার হিসেবে কাজ করছে। তো অ্যাড্রেনালিনের সাথে হচ্ছে একটা এন মিথাইল যুক্ত, তারপর সালবিউটামলের সাথে একটা এন টার্সিয়ারি বিউটাইল যুক্ত, আর প্রোপ্রানলের সাথে একটা হচ্ছে আইসোপ্রোপাইল যুক্ত আছে। এখন যদি আমরা হচ্ছে গিয়ে যে আলফা অ্যাডেনোসেপ্টরকে স্টাডি করতে চাই, তখন আমরা দেখবো যে এখানে হাইড্রোজেন বন্ডিং রিজিয়ন আছে ৩ টা জায়গায়, আয়নিক বন্ডিং রিজিয়ন আছে একটা জায়গায়, আর হচ্ছে গিয়ে ভ্যান ডার ওয়ালস বন্ডিং রিজিয়ন আছে একটা জায়গায়। তো এই জায়গাটার মধ্যে আসলে অ্যাড্রেনালিন, এই আলফা অ্যাডেনোসেপ্টরের মধ্যে অ্যাড্রেনালিনটা ইজিলি বাইন্ড করতে পারে। তারপর হচ্ছে বাইন্ড করলো, অ্যাড্রেনালিনটা বাইন্ড করলো। এখানে আবার আলফা অ্যাডেনোসেপ্টরটা আবার দেখানো হচ্ছে যে সেখানে কি ৩ টা আছে হাইড্রোজেন বন্ডিং, যেগুলো হচ্ছে রেড কালার। তারপর হচ্ছে একটা হচ্ছে গিয়ে মানে মাঝের যেই হচ্ছে গ্রিন কালার যে বলটা আছে সেই জায়গাটা দেখানো হয়েছে যে সেই জায়গাটা দেখানো হচ্ছে যে সেটা হচ্ছে গিয়ে ভ্যান ডার ওয়ালস বন্ডিং রিজিয়ন, আর একেবারে সাইডে ডান পাশে যে ভায়োলেট কালার রিং আছে সেখানে দেখা যাচ্ছে আয়নিক বন্ডিং রিজিয়ন। তো এখানে অ্যাড্রেনালিনটা বাইন্ড করছে, অ্যাড্রেনালিন বাইন্ড করেছে, সালবিউটামলটাও কি বাইন্ড করেছে। তারপর হচ্ছে এখানে সালবিউটামল বাইন্ড করেছে। তারপর হচ্ছে সালবিউটামলের
এখানে অ্যাড্রিনালিনটা হচ্ছে আলফা আর বিটা ২ টা রিসেপ্টরের ক্ষেত্রে অ্যাগনিস্ট হিসেবে রোল প্লে করে। আর সালবিউটামল হচ্ছে শুধুমাত্র বিটা 2 রিসেপ্টরের ক্ষেত্রে অ্যাগনিস্ট হিসেবে রোল প্লে করে। বিটা 2 রিসেপ্টরের ক্ষেত্রে অ্যাগনিস্ট হিসেবে রোল প্লে করে। আর প্রোপ্রানোলল হচ্ছে বিটা 1, বিটা 2 ২ টার ক্ষেত্রেই অ্যান্টাগনিস্ট বা ব্লকার হিসেবে কাজ করে। কিন্তু সালবিউটামল এখানে যেমন অ্যাড্রিনালিন হচ্ছে আলফা বিটা ২ টাতে ২ টা রিসেপ্টরে অ্যাগনিস্ট হিসেবে কাজ করেছে। কিন্তু সালবিউটামল হচ্ছে আলফা রিসেপ্টরের ক্ষেত্রে হচ্ছে গিয়ে বাইন্ডিং ইন্টারেকশন মানে অ্যাফিনিটি হচ্ছে দেখায় নাই। কারণ কি? কারণ হচ্ছে এখানে এই যে তার যে কিছু অংশ এখানে এক্সেস রয়ে যাচ্ছে যেটা হচ্ছে টার্গেটের সাথে বাইন্ড করতে পারছে না। সালবিউটামল হচ্ছে আলফা রিসেপ্টরের সাথে বাইন্ড করতে অ্যাড্রেনোসেপ্টরের সাথে আলফা অ্যাড্রেনোসেপ্টরের সাথে বাইন্ড করতে পারতেছে না। সালবিউটামল এখানে বাইন্ড করতে পারতেছে না। কাজে সালবিউটামল হচ্ছে সিলেক্টিভ ফর বিটা 2 অ্যাগনিস্ট। সিলেক্টিভ বিটা 2 অ্যাগনিস্ট হচ্ছে সালবিউটামল। এরপর সালবিউটামল আলফা রিসেপ্টরে বাইন্ড করতে পারতেছে না সেটা দেখানো হচ্ছে। সেম জিনিসটাই দেখানো হচ্ছে। এখন উম আলফা রিসেপ্টরের সাথে বাইন্ড করতে পারতেছে না এটা দেখানো হচ্ছে। আচ্ছা। এরপরে আসি যে অ্যালকাইল ভেরি অ্যালকাইল সাবস্টিটিউয়েন্টস এখানে আরো কিছু কথা আছে যে synthetic feasibility of analogs. অ্যানালগ গুলার synthetic feasibility কেমন? Feasible to replace alkyl substituents on heteroatom with other alkyl substituents. বলা হচ্ছে যে যখন আমরা অ্যানালগ তৈরি করতে যাব তখন আসলে হেটেরোঅ্যাটমের সাথে সংযুক্ত যেই হেটেরোঅ্যাটমের সাথে সংযুক্ত যে অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট সেইটাকে আসলে কাটছাঁট করা, রিপ্লেস করা বা কমানো বাড়ানো সেটা হচ্ছে পসিবল এবং সেটা ইফেক্ট পাওয়া যায়। কিন্তু যদি আমরা হচ্ছে কার্বন স্কেলেটন মানে একটা লিড কম্পাউন্ডের কার্বন স্কেলেটনের সাথে সংযুক্ত অ্যালকাইল সাবস্টিটিউয়েন্টস কে মডিফাই করতে চাই সেটা হচ্ছে করা খুবই ডিফিকাল্ট। আর হচ্ছে একটা কথা যে টোটাল সিনথেসিস ইউজুয়ালি রিকোয়ার্ড টু ভেরি অ্যালকাইল সাবস্টিটিউয়েন্টস দ্যাট আর অ্যাটাচড টু দ্য কার্বন স্কেলেটন। যদি আমরা কার্বন স্কেলেটনের সাথে সংযুক্ত অ্যালকাইল সাবস্টিটিউয়েন্টস কে হচ্ছে গিয়ে আমরা কাটছাঁট করতে যাই সেক্ষেত্রে আসলে আমাকে অবশ্যই টোটাল সিনথেসিস করে নিয়ে আসতে হবে। মানে প্রত্যেকটা জিনিসকে আলাদাভাবে কি সিনথেসিস করে তারপর হচ্ছে ইন্টারেকশন করিয়ে তারপর হচ্ছে নিয়ে আসতে হবে রিঅ্যাকট্যান্ট গুলাকে। তো এখানে বলা হইছে যে অ্যা একটা মেথড দেখানো হইছে যে কিভাবে সেই চেঞ্জটা নিয়ে আসা হচ্ছে। এনালগটা কিভাবে তৈরি করা হচ্ছে। যেমন ইথার হাইড্রোজেন ব্রোমাইডের উপস্থিতিতে রিঅ্যাকশন করে হচ্ছে গিয়ে কি হইছে? রিডিউসড হয়ে হচ্ছে গিয়ে অ্যালকোহল তৈরি করছে। এই অ্যালকোহলটা আবার পুনরায় হচ্ছে এখানে সোডিয়াম হাইড্রাইডের উপস্থিতিতে আবার রিঅ্যাকশন করে আবার হচ্ছে গিয়ে ইথার তৈরি হইছে। এবার অ্যামিনটা হচ্ছে গিয়ে অ্যামিনটা এখানে হচ্ছে গিয়ে রিঅ্যাকশন করে চেঞ্জ হইছে। অ্যামিনটা হচ্ছে গিয়ে এখানে 2 ডিগ্রি অ্যামিন ছিল। 2 ডিগ্রি অ্যামিন 1 ডিগ্রি অ্যামিনে কনভার্ট হইছে। সেটা আবার হচ্ছে গিয়ে ইন্টারেকশন করে হুম, অন্য আরেকটা হচ্ছে গিয়ে অ্যামিন তৈরি করছে। টারশিয়ারি লেভেলের একটা অ্যামিন তৈরি করছে। তারপর হচ্ছে আসছে যে এস্টার। এস্টার হচ্ছে গিয়ে হাইড্রোক্সিলের সাথে রিঅ্যাকশন করেছে। রিঅ্যাকশন করে কার্বক্সিলিক অ্যাসিড এবং কার্বক্সিলিক অ্যাসিড থেকে আরেক ধরনের হচ্ছে এস্টার ফর্ম করেছে। তাহলে এক ধরনের ইথার থেকে আরেক ধরনের ইথার, এক ধরনের অ্যামিন থেকে আরেক ধরনের অ্যামিন এবং এক ধরনের এস্টার থেকে আরেক ধরনের এস্টার পাওয়া সম্ভব। এখানে আরো দেখানো হয়েছে যে
এস্টার থেকে আসলে অ্যালকোহল হইছে। অ্যালকোহল থেকে আবার হচ্ছে গিয়ে এস্টার হইছে। তারপর হচ্ছে অ্যামাইড থেকে অ্যামিন হইছে, অ্যামিন থেকে আবার অ্যামাইড হইছে। তারপর হচ্ছে গিয়ে যে অ্যামাইড থেকে এখানে মাঝখানে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড হইছে। তো সেখান থেকে আবার অ্যামাইড হইছে। এভাবে আমরা বিভিন্ন ধরনের হচ্ছে এনালগ গুলা পেতে পারি। অ্যালকাইল সাবস্টিটিউয়েন্টস কে ভ্যারি করে এনালগ গুলা পেতে পারি। ভেরি অ্যারাইল সাবস্টিটিউয়েন্টস। অ্যারাইল সাবস্টিটিউয়েন্টস যখন আমরা চেঞ্জ করব তখন হচ্ছে কিভাবে চেঞ্জটা আসে যে ভেরি সাবস্টিটিউয়েন্টস প্যাটার্ন। যেমন হচ্ছে আমরা তো হচ্ছে সাবস্টিটিউয়েন্টস টাকে চেঞ্জ করতে পারি, আবার সাবস্টিটিউয়েন্টস এর প্যাটার্নটাও চেঞ্জ করতে পারি। যেমন একটা হচ্ছে প্যারা পজিশনে আছে, আরেকটা হচ্ছে কি হাইড্রোজেন হচ্ছে কোন পজিশনে আছে? মেটা সাবস্টিটিউশন মানে মেটা পজিশনে আছে। তো বাইন্ডিং সাইটের যখন হচ্ছে গিয়ে উম বাইন্ডিং সাইটের বাইন্ডিং সাইটের যে বাইন্ডিং রিজিয়ন, ঠিক আছে? এই বাইন্ডিং রিজিয়ন এখানে দেখানো হচ্ছে ওয়াই দিয়ে বাইন্ডিং রিজিয়নটা দেখানো হয়েছে। প্যারা সাবস্টিটিউয়েন্টস এর ক্ষেত্রে হাইড্রোজেন বন্ডিং রিজিয়নটা হচ্ছে উইক বন্ডিং, আর হচ্ছে গিয়ে স্ট্রং বন্ডিং যেটা হচ্ছে স্ট্রং হাইড্রোজেন বন্ড দেখানো হয়েছে মেটা সাবস্টিটিউশনের ক্ষেত্রে। ওকে, তাহলে প্যারাতে হচ্ছে গিয়ে হাইড্রোজেন বন্ডিংটা হচ্ছে উইক, আর মেটাতে হচ্ছে হাইড্রোজেন বন্ডিংটা হচ্ছে স্ট্রং। মেটা হচ্ছে একটা ইফেক্ট দেয়, এই ইফেক্ট হচ্ছে গিয়ে কি মেটা হচ্ছে একটা ইফেক্ট দেয়, শুধু হচ্ছে ইন্ডাকশন ইফেক্ট দেয়। আর প্যারা হচ্ছে গিয়ে কি এখানে মেটা হচ্ছে একটা ইফেক্ট দেয়, শুধুমাত্র হচ্ছে ইন্ডাকশন। আর প্যারা হচ্ছে দুইটা ইফেক্ট দেয়, একটা হচ্ছে ইন্ডাকশন, আর একটা হচ্ছে রেজোন্যান্স। প্যারা হচ্ছে দুইটা ইফেক্ট দেয়, একটা হচ্ছে ইন্ডাকশন আর একটা হচ্ছে রেজোন্যান্স। ওকে। তারপর হচ্ছে যে antiarrhythmic activity আমরা পাই। Antiarrhythmic activity is based when the substituent is at the 7 position. তো এখানে বেনজোপাইরানের ক্ষেত্রে দেখা যাচ্ছে 7 পজিশনে যদি হচ্ছে গিয়ে সাবস্টিটিউয়েন্ট থাকে, তাহলে হচ্ছে গিয়ে antiarrhythmic activity বেনজোপাইরানের antiarrhythmic activity বেস্ট পাওয়া যায়। এখানে একটু মানে অ্যানালাইটিক্যাল ওয়েতে দেখানো হচ্ছে যে মেটা সাবস্টিটিউশন যেটা শুধুমাত্র হচ্ছে ইন্ডাকটিভ ইলেকট্রন উইথড্রন ইফেক্ট। যেমন হচ্ছে এখানে অক্সিজেনটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভ, আর নাইট্রোজেনটা হচ্ছে অক্সিজেনের তুলনায় কম ইলেকট্রোনেগেটিভ হওয়ার কারণে নাইট্রোজেনের মধ্যে একটা পজিটিভ চার্জ সৃষ্টি হয়েছে। তো এই পজিটিভ আর নেগেটিভের যে ইন্টারাকশন, এখানে আবার এই নাইট্রোজেন থেকে ইলেকট্রন আবার দুই দিক থেকে অক্সিজেন গুলো নিজের দিকে টানতেছে। কাজে নাইট্রোজেনের মধ্যে ইলেকট্রন ডেফিসিয়েন্ট একটা কন্ডিশন তৈরি হলে নাইট্রোজেনটা হচ্ছে কম ইলেকট্রোনেগেটিভ হচ্ছে রাদার দেন অক্সিজেন। তখন এই অ্যামিন থেকে অ্যামিনের যে হচ্ছে গিয়ে লোন পেয়ার যে ইলেকট্রন আছে, যে লোন পেয়ার ইলেকট্রন গুলা অ্যামিনের যে নাইট্রোজেন সেখানকার লোন পেয়ার ইলেকট্রন গুলোকে টেনে নিজের দিকে নিয়ে আসতেছে। এটা হচ্ছে ইন্ডাকটিভ ইফেক্ট, ইন্ডাকটিভ উইথ ইলেকট্রন উইথড্রন ইফেক্ট। তো এই ধরনের ইফেক্ট হচ্ছে মেটা সাবস্টিটিউয়েন্টস এর ক্ষেত্রে দেখা যায়। আর প্যারা সাবস্টিটিউয়েন্টস এর ক্ষেত্রে দেখা যায় হচ্ছে ইলেকট্রন উইথড্রন ইফেক্ট ডিউ টু রেজোন্যান্স। ফার্স্ট হচ্ছে রেজোন্যান্স হয়, আরেকটা হচ্ছে ইলেকট্রন উইথড্রন ইফেক্ট। রেজোন্যান্স হচ্ছে একটা হচ্ছে রেজোন্যান্স, একটা হচ্ছে ইন্ডাকটিভ ইফেক্টস লিডিং টু উইকার বেজ। ইন্ডাকটিভ ইফেক্টের ফলে এটা একটা উইকার বেজে কনভার্টেড হচ্ছে, আর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইলেকট্রন উইথড্রয়িং ইফেক্ট ডিউ টু রেজোন্যান্স। তো প্রথম ছবিটাতে রেজোন্যান্স দেখানো হচ্ছে। রেজোন্যান্স কি? আমরা বলছিলাম যে মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম হচ্ছে গিয়ে অক্সিজেন, তারা হচ্ছে দুই পাশ থেকে ইলেকট্রনকে হচ্ছে
ডেনসিটিকে নিজের দিকে টানে, তখন নাইট্রোজেনের ক্ষেত্রে একটু ইলেকট্রন ডেফিসিয়েন্ট কন্ডিশন সৃষ্টি হয়, যেখানে নাইট্রোজেনের মধ্যে একটা পজিটিভ চার্জের সৃষ্টি হয়। তো এই পজিটিভ জিনিসটাকে কাউন্টার করার জন্য হচ্ছে নাইট্রোজেন হচ্ছে কি ইলেকট্রনকে নিয়ে আসে হচ্ছে বন্ড মানে রিং সিস্টেম থেকে ইলেকট্রন ডেনসিটিটাকে নিজের দিকে টানে। তখন হচ্ছে গিয়ে এভাবে টানতে, টানতে একসময় দেখা যায় যে অ্যামিন থেকে তারা সর্বশেষ অ্যামিনের যে লোন পেয়ার ইলেকট্রন আছে সেই ইলেকট্রনটাকে তারা নিজের দিকে টানতেছে। এইভাবে একটা রেজোন্যান্স ক্রিয়েট হয়, যেটা হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং ইফেক্ট ডিউ টু রেজোন্যান্স। আরেকটা জিনিস হচ্ছে যে ইন্ডাকটিভ ইফেক্টস লিডিং টু এ উইকার বেস। তো নাইট্রোজেনটা হচ্ছে গিয়ে para substitution হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং ইফেক্ট ডিউ টু রেজোন্যান্স প্লাস হচ্ছে ইন্ডাকটিভ ইফেক্ট লিডিং টু উইকার বেস। এখন হচ্ছে ইন্ডাকটিভ ইফেক্ট যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে leading to a weaker base. Inductive effect leading to a weaker base. Uh, binding strength of NH2 as HBD affected by relative position of NO2. তো বাইন্ডিং স্ট্রেংথ অফ অ্যামিনের যে বাইন্ডিং স্ট্রেংথ as হাইড্রোজেন বন্ড ডোনর, এটা আসলে হাইড্রোজেন বন্ড ডোনর হিসেবে আর থাকতেছে না। হাইড্রোজেন বন্ড ডোনর হিসেবে অ্যাক্টিভিটি প্লে করতে পারতেছে না, কারণ এখান থেকে ইলেকট্রনকে টান দেওয়া হচ্ছে নাইট্রোজেনের রোলের নাইট্রোজেন ডাইঅক্সাইডের যে রোল, সেই রোলের কারণে অ্যামিনের ইলেকট্রনটাকে টান দেওয়া হচ্ছে। কাজেই অ্যামিন হচ্ছে তখন আর হাইড্রোজেন বন্ড ডোনর হিসেবে তার রোলটা প্লে করতে পারতেছে না। তখন তার এইচবিডি হিসেবে অ্যামিনের রোলটা এফেক্টেড হচ্ছে। আর স্ট্রঙ্গার হোয়েন নাইট্রোজেন ডাইঅক্সাইড ইজ এট প্যারা পজিশন, যখন এটা হচ্ছে গিয়ে প্যারা পজিশনে আছে তখন হচ্ছে স্ট্রঙ্গার স্ট্রঙ্গার হোয়েন হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড ইজ এট প্যারা পজিশন। তারপর হচ্ছে অ্যামাইন নাইট্রোজেন ইজ এ উইক এইচবিএ ডিউ টু ইফেক্ট শোন। তো অ্যামিনের যে নাইট্রোজেন সেটা হচ্ছে একটা উইক এইচবিএ, হাইড্রোজেন বন্ড অ্যাকসেপ্টর, কারণ তার ইলেকট্রোনেগেটিভিটিটা অনেক ক্ষেত্রে তুলনামূলকভাবে কম। তারপর হচ্ছে এক্সট্রা ফাংশনাল গ্রুপস। তো রেশনাল হচ্ছে টু এক্সপ্লোর টার্গেট বাইন্ডিং সাইট ফর ফার্দার বাইন্ডিং রিজিয়নস টু অ্যাচিভ অ্যাডিশনাল বাইন্ডিং ইন্টারেকশন। Rationale হচ্ছে to explore target binding site for further binding regions to achieve additional binding interaction. এখানে দেখানো হয়েছে যে ড্রাগ তার রিসেপ্টরের সাথে বাইন্ড করছে, বাইন্ডিং রিজিয়নের মধ্যে বাইন্ডিং গ্রুপগুলো আছে এবং বাইন্ড করছে। তো একটা হচ্ছে বাইন্ডিং রিজিয়ন এখানে আনইউজড অবস্থায় আছে। তো ড্রাগ এক্সটেনশন স্ট্র্যাটেজির মাধ্যমে কি হয়েছে যে এক্সট্রা ফাংশনাল গ্রুপ ওইটাকে হচ্ছে ড্রাগের সাথে অ্যাড করা হয়েছে, তখন হচ্ছে গিয়ে ওই আনইউজড বাইন্ডিং রিজিয়নের সাথে ইন্টারাকশন করছে। এভাবে হচ্ছে এক্সটেনশন করা যায়, এক্সট্রা ফাংশনাল গ্রুপ অ্যাড করে এক্সটেনশন করা যায়। এক্সটেনশনের একটা এক্সাম্পল হচ্ছে গিয়ে এসি ইনহিবিটর। যেমন বাইন্ডিং সাইটে যখন অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম যখন বাইন্ড করতো, তখন হচ্ছে গিয়ে হাইড্রোফোবিক পকেটটা সেইটা হচ্ছে গিয়ে ভ্যাকেন্ট থাকতো। মানে ন্যাচারালি যেটা হয় যে অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইমে যখন অ্যানজিওটেনসিনটা যে বাইন্ড করে, তখন হচ্ছে ওই বাইন্ডিং সাইটের হাইড্রোফোবিক পকেটটা হচ্ছে খালি থাকে, ভ্যাকেন্ট থাকে। কিন্তু এসি ইনহিবিটর যখন ডিজাইন করা হইলো, তখন হচ্ছে গিয়ে এই বাইন্ডিং সাইটের
যে হাইড্রোফোবিক পকেটটা সেটার সাথে ইন্টারেকশন করলো হচ্ছে গিয়ে এসি ইনহিবিটরের রিং সিস্টেমটা। বেনজিন রিংটা হচ্ছে তখন এখানে ইন্টারেকশন করলো। এইভাবে হচ্ছে এক্সট্রা ফাংশনাল গ্রুপ অ্যাড হলো, তখন এই টার্গেট ইন্টারেকশনটা কি অপটিমাইজড হলো। তখন এইটা কিন্তু আর হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে একটা ব্লকার হিসেবে কাজ করলো। এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটরস বা ব্লকারস। তারপরে হচ্ছে গিয়ে যে আরো কিছু এক্সাম্পল আছে, যেমন নার্ভ এজেন্টস এন্ড মেডিসিন। নার্ভ এজেন্ট হচ্ছে যেমন সারিন, নার্ভ গ্যাস। এইটা থেকে হচ্ছে গিয়ে ইকোথায়োপেট ডিজাইন করা হলো, যেটা হচ্ছে একটা মেডিসিন। তো এক্সটেনশন হচ্ছে গিয়ে যে এডিশন অফ কোয়াটারনারি নাইট্রোজেন, তারপর হচ্ছে এক্সট্রা আয়নিক বন্ডিং ইন্টারঅ্যাকশনস, এটা হতে পারে। তারপর হচ্ছে ইনক্রিজ সিলেক্টিভিটি ফর কোলিনার্জিক রিসেপ্টর মিমিক্স কোয়াটারনারি নাইট্রোজেন ফর অ্যাসিটাইল কোলিন। এখন অ্যাসিটাইল কোলিনের ক্ষেত্রে যে এর যে কোয়াটারনারি নাইট্রোজেন আছে, এই কোয়াটারনারি নাইট্রোজেনটাকে মিমিক করা হলো। অ্যাসিটাইল কোলিনের কোয়াটারনারি নাইট্রোজেন যেটা আছে সেটাকে হচ্ছে মিমিক করে এই ইকোথায়োপেট ডিজাইন করা। তো এখন অ্যাগনিস্ট থেকে কিভাবে অ্যান্টাগনিস্ট ডিজাইন করা হলো, যেমন অ্যাড্রেনালিন। অ্যাড্রেনালিন কিন্তু আমরা জানি যে বিটা আলফা অ্যাড্রেনোসেপ্টর এবং বিটা অ্যাড্রেনোসেপ্টর দুই জায়গাতে বাইন্ড করে, নন সিলেক্টিভ। এখন প্রোপ্রানোল হচ্ছে বিটা বিটা টু রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। স্পেসিফিক ভাবে বিটা টু রিসেপ্টর অ্যান্টাগনিস্ট হচ্ছে হার্টে কাজ করে, যেটাকে বলা হয় বিটা ব্লকার। প্রোপ্রানোল অ্যাজ বিটা ব্লকার। এইখানে দেখাইছে যে কিছু চেঞ্জ আনা হয়েছে, যেমন একটা আইসোপ্রোপাইল গ্রুপ অ্যাড করা হয়েছে। আইসোপ্রোপাইল গ্রুপ অ্যাড করার পর এইটা হচ্ছে গিয়ে বিটা ব্লকার হিসেবে কাজ করছে। আবার হিস্টামিন যেটা, এই হিস্টামিনের যে সিমিটিডিন, হিস্টামিন তো একটা অ্যাগনিস্ট, হ্যাঁ? এইটা থেকে একটা অ্যান্টাগনিস্ট ডিজাইন করছে, যেটা হচ্ছে সিমিটিডিন। এই সিমিটিডিন হচ্ছে ট্যাগামেট সিমিটিডিন। এটা হচ্ছে অ্যান্টি আলসার এজেন্ট হিসেবে রোল প্লে করে। এখানে যে অ্যামিন পার্টটা আছে, অ্যামিন পার্টটাকে মডিফিকেশন করে এখানে হচ্ছে বড় একটা গ্রুপ সংযুক্ত করা হয়েছে। তারপর আসছে যে স্ট্র্যাটেজির ৪ নাম্বারটা হচ্ছে চেইন এক্সটেনশন কন্ট্রাকশন। চেইন এক্সটেনশন বা চেইন কন্ট্রাকশন কিভাবে, যে ইউজফুল ইফ এ চেইন ইজ প্রেজেন্ট কানেক্টিং টু বাইন্ডিং গ্রুপস। দুইটা বাইন্ডিং গ্রুপের মধ্যে যদি আমরা একটা চেইন ক্রিয়েট করতে পারি, ভ্যারি লেন্থ অফ চেইন টু অপটিমাইজ ইন্টারাকশন, তখন এই চেইনের লেন্থটাকে কমায় বাড়ায় আমরা চেইন এক্সটেনশন করতে পারি। তো এখানে দুইটা হচ্ছে গিয়ে ড্রাগ দেখানো হয়েছে, এ আর বি। আর রিসেপ্টরের মধ্যে বাইন্ডিং সাইট যেখানে আছে সেখানে দেখানো হয়েছে দুইটা বাইন্ডিং রিজিয়নস। তো বাইন্ডিং রিজিয়নস আর বাইন্ডিং গ্রুপ এগুলো ইন্টারাকশন করতেছে, এবং এই দুইটার মধ্যে হচ্ছে কানেক্টিং গ্রুপ আছে। এই কানেক্টিং গ্রুপ হচ্ছে লিঙ্কার আছে, যে এ আর বির মধ্যে লিঙ্ক করে দেয়। তখন চেইন এক্সটেনশন করে যদি আমি এই লিঙ্কারটার সাইজ বাড়াইতে পারি, মানে ওই ভেরি লেন্থ অফ চেইন টু অপটিমাইজ ইন্টারাকশন, যদি অনেক সময় দেখা যায় চেইনটা একটু সাইজে যদি বড় করে দিই তখন হচ্ছে স্ট্রং ইন্টারাকশন পাচ্ছি, আর যদি চেইনটা ছোট থাকে তাহলে হচ্ছে উইক ইন্টারাকশন পাচ্ছি। তাহলে চেইন এক্সটেনশন বা কন্ট্রাকশন একটা এক্সাম্পল হচ্ছে অ্যান ফেনেথাইল মরফিন। এখানে বাইন্ডিং গ্রুপ হচ্ছে একটা আছে, যেমন অ্যামিন বাইন্ডিং গ্রুপ NH, আর একটা হচ্ছে বাইন্ডিং গ্রুপ আছে রিং সিস্টেম। তো এই দুইয়ের মাঝখানে হচ্ছে অ্যালকাইল চেইন। এই অ্যালকাইল চেইন যেটা লিঙ্কার, এটা হচ্ছে অপটিমাম চেইন লেন্থ হচ্ছে n equal to 2। যদি তাই হয় তাহলে এটা হচ্ছে অ্যান ফিনিথাইল মরফিন। এই স্ট্র্যাটেজিতে এটা কাজ করে, চেইন এক্সটেনশন বা কন্ট্রাকশন। আরেকটা এক্সাম্পল আসছে হচ্ছে গিয়ে রিং এক্সপেনশন বা কন্ট্রাকশন। আমরা রিং কে বাড়াবো, কি করব, যে টু ইমপ্রুভ ওভারল্যাপ অফ বাইন্ডিং গ্রুপস উইথ দেয়ার বাইন্ডিং রিজিয়নস। এখানে হাইড্রোফোবিক রিজিয়ন গুলো আছে। তো এই হাইড্রোফোবিক রিজিয়ন গুলোকে হচ্ছে গিয়ে যে বেটার ওভারল্যাপ উইথ হাইড্রোফোবিক ইন্টারেকশনস, রিং এক্সপেনশন করে দেওয়া হয়েছে। রিং এক্সপেনশন, যেমন মাঝের যে রিংটা ছিল সেটা হচ্ছে 6 মেম্বার্ড, 1 2 3 4 6 মেম্বার, এটাকে 7 মেম্বার্ড করে দেওয়া হয়েছে। তখন হচ্ছে ওভারল্যাপ উইথ হাইড্রোফোবিক ইন্টারাকশন সেটা আরেকটু বেশি হচ্ছে, 6 মেম্বার্ড রিং থেকে 7 মেম্বার্ড রিং আর কি। উম,
তারপরে আসি যে আরেকটা এক্সাম্পল হচ্ছে যে রিং এক্সপেনশন বা রিং কন্ট্রাকশন একটা এক্সাম্পল হচ্ছে যে ডিজাইন অফ দি ACE ইনহিবিটর angiotensin কনভার্টিং এনজাইম ইনহিবিটর সিলাজাপ্রিলেট। তো ফার্স্টে ছবিটাতে দেখা যাচ্ছে যে লিড কম্পাউন্ড 1, যেটা হচ্ছে কি 2 ইন্টারেকশনস কার্বক্সিলেট আয়ন আউট অফ রেঞ্জ। এখানে 2 টা ইন্টারেকশন, একটা হচ্ছে গিয়ে যে কার্বক্সিলেট আয়ন একটা, আর একটা হচ্ছে কার্বক্সিলেট আয়ন আরেকটা। 2 টা কার্বক্সিলেট আয়ন আছে। 2 ইন্টারেকশনস কার্বক্সিলেট আয়ন আউট অফ রেঞ্জ। এখানে কার্বক্সিলেট আয়নটা হচ্ছে আউট অফ রেঞ্জে চলে গেছে। তখন হচ্ছে ভ্যারি n টু ভ্যারি রিং সাইজ। তখন আমরা হচ্ছে এই অ্যালকাইল চেইনটার হচ্ছে পরিমাণটা কি, অ্যালকাইল চেইনটাকে যদি আমি বাড়ায় দেই, তখন হচ্ছে দেখা গেল যে সিজালাপ্রিলেট যেটা হইছে, এই সিজালাপ্রিলেট 3 ইন্টারেকশনস, এখন হচ্ছে তার ইন্টারেকশন হচ্ছে 3 টা হচ্ছে। যখন আমি তার রিংটা বাড়ায় দিচ্ছি, রিং যখন এই যেখানে 6 মেম্বারড করে দেওয়া হইছে, 6 মেম্বার থেকে 7 মেম্বারড করে দেওয়া হইছে রিং। 7 মেম্বারড করে দেওয়াতে তার হচ্ছে হাইড্রোফোবিক ওভারল্যাপিংটা ভালোভাবে হচ্ছে এবং তখন ইন্টারেকশন পাওয়া গেছে 3 টা। তো যখন আমরা রিং ছিল 6 মেম্বারড, তখন হচ্ছে গিয়ে কার্বক্সিলেট আয়নগুলো আউট অফ রেঞ্জে ছিল। তারপর যখন ইন্টারেকশনটা হচ্ছিল না। এখন যখন আমি 6 মেম্বারড রিং থেকে 7 মেম্বারড রিং করে দিছি, তখন হচ্ছে গিয়ে ইন্টারেকশন হচ্ছে 3 জায়গায় হচ্ছে। ফলে এইভাবে টার্গেট ইন্টারেকশনটাকে অপটিমাইজ করা গেল। রিং ভেরিয়েশন আসি। এই স্ট্র্যাটেজিতে দেখা গেছে যে রিপ্লেস অ্যারোমেটিক বা heterocyclic rings with other ring system, often done for patent reasons. যেমন NSAID যখন ডিজাইন করা হয়েছে, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস, তখন হচ্ছে গিয়ে যে সবগুলা যেই সবগুলা যে লিড কম্পাউন্ডে যত ধরনের মানে লিড কম্পাউন্ডে মডিফিকেশন করে যতগুলা তৈরি করা হলো, সবগুলাকে একসাথে পেটেন্ট করা হয় যাতে এই মি টু ড্রাগ নামে বাজারে না আসে। আচ্ছা, তারপর হচ্ছে যে রিং ভেরিয়েশনের আরো এক্সাম্পল হচ্ছে এখানে যেমন আহ, একটা রিং ভেরিয়েশন সামটাইমস রেজাল্টস ইন ইমপ্রুভড প্রপার্টিজ। অনেক ক্ষেত্রে রিং ভেরিয়েশনের ফলে আমরা ইমপ্রুভড প্রপার্টিজ পেতে পারি। যেমন স্ট্রাকচার 1 এ দেখানো হচ্ছে যে অ্যান্টি ফাঙ্গাল এজেন্ট, হ্যাঁ, এইটা রিং ভেরিয়েশন করে আমরা, যেমন প্রথম যে রিংটা দেখানো হচ্ছে ওইখানে হচ্ছে নাইট্রোজেন ছিল 2টা, কিন্তু পরবর্তীকালে আমরা এমবেডেড নাইট্রোজেন হচ্ছে গিয়ে দিয়েছি 3টা। ওটার মধ্যে UK 46245 এ এমবেডেড রিং এর মধ্যে মানে এমবেডেড নাইট্রোজেনের নাম্বার হচ্ছে 3, প্রথমটাই ছিল 2। কাজে অ্যান্টিফাঙ্গাল এজেন্টের ইমপ্রুভড সিলেক্টিভিটি পাওয়া গেছে UK 46245 এ। এটা একটা এক্সাম্পল। তারপর হচ্ছে যে নেভিরাপিন, এটা হচ্ছে অ্যান্টিভাইরাল এজেন্ট। তো লিড কম্পাউন্ড যখন ছিল এই লিড কম্পাউন্ডটাকে যখন আমরা অ্যাডিশনাল বাইন্ডিং গ্রুপ যখন এখানে নিয়ে আসছি, যেমন হচ্ছে একটা এমবেডেড নাইট্রোজেন নিয়ে আসছি, একটা নর্মাল বেনজিন রিং সিস্টেমের মধ্যে আমরা যখন একটা অ্যারাইল সিস্টেমের মধ্যে আমরা একটা নাইট্রোজেনকে এমবেডেড করেছি, তখন হচ্ছে অ্যাডিশনাল বাইন্ডিং গ্রুপ হিসেবে এটা কাজ করছে এবং এই জিনিসটা হচ্ছে কি ফার্দার হচ্ছে এটা থেকে নেভিরেপাইন পাওয়া গেছে। নেভিরেপাইনটা হচ্ছে একটা অ্যান্টিভাইরাল এজেন্ট। এভাবে রিং ভেরিয়েশন করে করেও কি আমরা মেডিসিন ড্রাগ পেতে পারি। তারপর একটা আছে প্রোনেথালল, যেটা হচ্ছে বিটা ব্লকার। তো অ্যাগোনিস্ট হচ্ছে কি অ্যাড্রেনালিন বা নর অ্যাড্রেনালিন যেটাই বলি না কেন, যে আর যদি হয় মিথাইল আর গ্রুপটা, যেমন এই যে এখানে হচ্ছে গিয়ে NHR, এই আর গ্রুপটা মিথাইল হলে সেটা হচ্ছে অ্যাড্রেনালিন, আর যদি সেটা মিথাইল না হয় দ্যাট মিনস শুধু হাইড্রোজেন হয় তাহলে সেটা হচ্ছে নর অ্যাড্রেনালিন। এবং এগুলো হচ্ছে বিটা রিসেপ্টরের অ্যাগোনিস্ট। তো এই বিটা রিসেপ্টরের অ্যাগোনিস্টকে যখন আমরা হচ্ছে গিয়ে রিং ভেরিয়েশন করে নিয়ে আসলাম, মানে ডাবল রিং, তার মানে একটা কি এখানে আহ, এখানে হচ্ছে ন্যাপথালিন রিং, হ্যাঁ। তো বেনজিন থেকে যখন ন্যাপথালিন রিং এর দিকে চলে গেল, তখন হচ্ছে সেটা প্রোনেথানল হলো। এই প্রোনেথানলটা হচ্ছে কি একটা অ্যান্টাগনিস্ট অফ বিটা রিসেপ্টর। ওকে, আইসোস্টিয়ার্স এন্ড বায়োআইসোস্টিয়ার্স। তো
আইসোস্টিয়ার কি? যে আইসোস্টিয়ার জিনিসটা হচ্ছে যে কোন একটা ফাংশনাল গ্রুপকে যদি সেম ভ্যালেন্সির অন্য কোনো ফাংশনাল গ্রুপ বা হচ্ছে গিয়ে দিয়ে অন্য অন্য কোনো ফাংশনাল গ্রুপ দিয়ে রিপ্লেস করা যায়। শর্ত হচ্ছে সেম ভ্যালেন্সি হতে হবে। তখন সেটাকে বলবো হচ্ছে আইসোস্টিয়ার। আইসোস্টিয়ার এক্সাম্পল হচ্ছে যেমন হাইড্রোক্সিল মূলক যেটা হাইড্রোক্সিল ফাংশনাল গ্রুপ এটা রিপ্লেস করা যায় বাই থায়োল গ্রুপ বা অ্যামিন গ্রুপ বা হচ্ছে মিথাইল গ্রুপ দিয়ে। বাই SH NH2CH3 আবার আরেকটা এক্সাম্পল হচ্ছে যে অক্সিজেন, জাস্ট অক্সিজেন সেই অ্যাটমটা রিপ্লেস করা যায় বাই সালফার তারপর হচ্ছে NH তারপর হচ্ছে CH2 লিডস টু লিডস টু মোর কন্ট্রোলড চেঞ্জেস ইন স্টেরিক বা ইলেকট্রনিক প্রপার্টিজ। তো এইভাবে যখন চেঞ্জ নিয়ে আসলে সুবিধা কি হয়? যে স্টেরিক বা ইলেকট্রনিক প্রপার্টিতে অনেক সময় পরিবর্তন চলে আসে এবং এটা একটা কন্ট্রোলে চলে আসে। তখন হচ্ছে স্টেরিক প্রপার্টিকে অনেক সময় দেখা যায় আ মডারেট করা যায় বা আমাদের সুবিধামতো কাজে লাগানো যায়। মে এফেক্ট বাইন্ডিং অর স্ট্যাবিলিটি। এই ধরনের আইসোস্টিয়ার গুলা কি করে? বাইন্ডিং এ বা স্ট্যাবিলিটিকে এফেক্ট করে। ইউজফুল ফর স্ট্রাকচার অ্যাক্টিভিটি রিলেশনশিপ যেমন এখানে হচ্ছে প্রোপ্রানল দেখানো হচ্ছে। প্রোপ্রানল হচ্ছে বিটা ব্লকার। তাহলে এই প্রোপ্রানলকে যখন আমি স্টাডি করতে যাবো তখন এই অক্সিজেন যেটা আছে এমবেডেড অক্সিজেন রিং এ অ্যালকাইল চেইনের মধ্যে থাকা। এটাকে যখন আমরা রিপ্লেস করব হচ্ছে OCH এই OCH2 এখানে যেটা আছে এটাকে যখন আমরা রিপ্লেস করব হচ্ছে উম ইথিন দিয়ে, হ্যাঁ? ইথিন। CH ডাবল বন্ড CH তারপর হচ্ছে গিয়ে অ্যা CH2 এগুলো হচ্ছে কি করে যে eliminates activity হুম? আচ্ছা। তো OCH2 বা OCH2 বা এখানে যে মিথক্সি গ্রুপটা আছে OCH2 এইটাকে যখন আমরা রিপ্লেস করব হচ্ছে CH ডাবল বন্ড CH তারপর SCH2 তারপর CH2 এরা এলিমিনেট অ্যাক্টিভিটি থাকবে না আরকি। তারপর OCH2 কে যদি NHCH2 দিয়ে রিপ্লেস করি তখন হচ্ছে অ্যাক্টিভিটি রিটেইন করে আর implies oxygen involved in the binding তো এই ধরনের ব্যাপারটা হচ্ছে গিয়ে যে বাইন্ডিং মানে হাইড্রোজেন বন্ড অ্যাকসেপ্টর হিসেবে অক্সিজেনের ইনভলভমেন্ট কে তারা হচ্ছে রিকগনাইজ করে। তার মানে এখানে অক্সিজেনটা হচ্ছে গিয়ে জরুরি। আ হাইড্রোজেন বন্ড অ্যাকসেপ্টর হিসেবে এখানে অক্সিজেনের যে রোল সেটাকে এস্টাবলিশ করা হইছে। কাজেই যদি হচ্ছে গিয়ে অক্সিজেনের জায়গায় আমরা হচ্ছে গিয়ে অন্য কিছু নিয়ে আসি, অক্সিজেনের জায়গায় এখানে OCH2 জায়গায় NHCH2 আনা হইলে অ্যাক্টিভিটি রিটেইন করে। এটা আমরা বুঝতে পারলাম, দেখতে পারলাম। আর কিন্তু OCH2 জায়গায় যদি CH ডাবল বন্ড CH, CH2 এগুলা কি অ্যাক্টিভিটিকে এলিমিনেট করে। তারপর বায়ো আইসোস্টিয়ার, রেশনাল ফর বায়ো আইসোস্টিয়ার। বায়ো আইসোস্টিয়ার হচ্ছে গিয়ে যেখানে একটা ফাংশনাল গ্রুপকে রিপ্লেস করা হবে অন্য গ্রুপ দিয়ে which retains the same biological activity. That means এইখানে হচ্ছে শর্তটা হচ্ছে যে শুধু বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি কিন্তু নট নেসেসারিলি the same ভ্যালেন্সি যেটা আগে ছিল। আইসোস্টিয়ার এর ক্ষেত্রে ছিল যে ভ্যালেন্সিটা সেম হইতে হবে ২ টা গ্রুপের মধ্যে, ফাংশনাল গ্রুপের মধ্যে এবং সেটা হচ্ছে আইসোস্টিয়ার। কিন্তু এইখানে হচ্ছে গিয়ে যে উম একটা গ্রুপকে আরেকটা গ্রুপ দ্বারা রিপ্লেস করা যায়। কিন্তু হচ্ছে তারা সেম বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি রিটেইন করে এবং তারা সেম বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি রিটেইন করে কিন্তু তারা হচ্ছে সেম ভ্যালেন্সি থাকে না তাদের। একটা এক্সাম্পল হচ্ছে অ্যান্টিসাইকোটিক্স। অ্যান্টিসাইকোটিক্স মানে সালটোপ্রাইড। এই সালটোপ্রাইড থেকে তৈরি করা হয়েছে যে DU122290 এখানে একটা পাইরুল রিংকে এড করা হয়েছে। এই পাইরুল রিংটা হচ্ছে গিয়ে বায়ো আইসোস্টিয়ার ফর অ্যামাইড গ্রুপ। এখানে যে NH গ্রুপ আছে এই অ্যামাইড গ্রুপের বায়ো আইসোস্টিয়ার হচ্ছে এই পাইরুল রিং। তো ফলে এই পাইরুল রিংকে যখন এড করা হইছে আ ইন ইন প্লেস টু হচ্ছে গিয়ে ইন প্লেস অফ অ্যামাইড গ্রুপ তখন হচ্ছে ইমপ্রুভড সিলেক্টিভিটি পাওয়া গেছে এবং ইমপ্রুভড সিলেক্টিভিটি কিসের জন্য? ফর D3 রিসেপ্টর ওভার D2 রিসেপ্টর। তার মানে ডোপামিন 3 রিসেপ্টরে সিলেক্টিভিটি শো করেছে ওভার D2 রিসেপ্টর। এইবার আসি যে সিম্পলিফিকেশন জিনিসটা কি?
সিম্পলিফিকেশন হচ্ছে যে একটা লিড কম্পাউন্ড থেকে উম একটা লিড কম্পাউন্ড যেটা ন্যাচারাল সোর্স থেকে পাওয়া যায় সেটা কিন্তু আসলে একটা কমপ্লেক্স স্ট্রাকচার, হ্যাঁ? তো এই কমপ্লেক্স স্ট্রাকচারটাকে আমাদের সিম্পলিফাই করতে হবে উম যাতে করে the synthesis of analogues easier, quicker and cheaper. That means আমাদের লিড কম্পাউন্ডকে আমরা যত বেশি সিম্পলিফিকেশন এ নিয়ে আসতে পারবো, সিম্পলিফাই করতে পারবো। তাতে করে আমাদের যে এনালগ গুলো তৈরি হবে সেগুলা হবে হচ্ছে easier, quicker, cheaper. So simpler structures may fit the binding site easier and increase activity. Simpler structures may be more selective and less toxic if excess functional groups are removed. সিম সিম্পলিফিকেশন এর ক্ষেত্রে এখানে মেথড গুলা কি? মেথড হচ্ছে আমরা ফার্মাকোফোরটা রিটেইন করব আর আননেসেসারি ফাংশনাল গ্রুপ বা রিং গুলাকে বাদ দিয়ে দিব। যেমন এখানে উম একটা ড্রাগের মধ্যে অনেকগুলো ফাংশনাল গ্রুপ দেখানো হয়েছে। কার্বক্সিলিক অ্যাসিড দেখানো হয়েছে, মিথোক্সি উম মিথোক্সি দেখানো হয়েছে মানে এস্টার, তারপর এনএইচ মিথাইল, হ্যাঁ? অ্যামিন দেখানো হয়েছে, তার মানে অ্যামিন অ্যানালগ দেখানো হয়েছে। তারপর ওএইচ মানে ফেনল ফাংশনাল গ্রুপ, তারপর ফিনাইল রিং দেখানো হয়েছে, তারপর হচ্ছে ক্লোরাইড দেখানো হয়েছে। তো এগুলা থেকে আমরা আ এখানে হচ্ছে আমরা রিটেইন করব হচ্ছে গিয়ে ফার্মাকোফোরটা। রিটেইন করব ফার্মাকোফোর, দ্যাট মিনস আমাদের যে ফিনাইল রিংটা থাকবে, তারপর হচ্ছে হাইড্রোক্সিল গ্রুপটা থাকবে, মানে ফেনল গ্রুপটা থাকবে, তারপর হচ্ছে অ্যামিন অ্যানালগটা থাকবে। কিন্তু থাকবে না হচ্ছে গিয়ে কি ক্লোরাইড, তারপর হচ্ছে গিয়ে কার্বক্সিলিক অ্যাসিডটা আর আ OCH3 মানে মিথাইলের এস্টারটা থাকবে না। তখন হচ্ছে গিয়ে এটা হচ্ছে সিম্পলিফিকেশন হইলো। কারণ আমার অ্যাক্টিভিটিও রিটেইন হইলো। আবার হচ্ছে গিয়ে যে আননেসেসারি ফাংশনাল গ্রুপটাকে সরায় ফেলার ফলে সাইড ইফেক্ট অনেক কম আসতেছে। এখানে সিম্পলিফিকেশন এর মধ্যে দেখানো হয়েছে যে মরফিন, ঠিক আছে? মরফিন হচ্ছে এক্সেস ফাংশনাল গ্রুপগুলো যখন আমরা বাদ দিয়ে দিব, তো যখন বাদ দিয়ে দিব তখন হচ্ছে লেভোরফানল আমরা পেলাম। লেভোরফানলের হচ্ছে এক্সেস রিং বাদ দিয়ে দিব, সেখান থেকে আমরা পাবো হচ্ছে মেটাজোসিন। তো ফার্স্ট যেটা সেটা হচ্ছে মরফিন। মরফিনের এক্সেস ফাংশনাল গ্রুপগুলাকে দেখানো হয়েছে যে এইগুলাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে কি লেভোরফানলের মধ্যে। লেভোরফানলের যে এক্সেস রিং সেটা আমরা বাদ দিয়ে দিচ্ছি হচ্ছে মেটাজোসিনে। তো ১ম যেই মরফিন সেটা হচ্ছে অ্যানালজেসিক ফার্মাকোফোর। আ সেটা আমরা দেখলাম যে অ্যানালজেসিক ফার্মাকোফোর কতটুকু সেটা আমরা দেখলাম। তারপর অ্যানালজেসিক ফার্মাকোফোর রিটেইন করে লেভোরফানল করলাম। কিন্তু আমরা বাদ দিছি কি এক্সেস ফাংশনাল গ্রুপগুলা বাদ দিছি। তারপর হচ্ছে মেটাজোসিনটা হচ্ছে অ্যানালজেসিক ফার্মাকোফোর এখানে রিটেইন করছি কিন্তু বাদ দিছি হচ্ছে গিয়ে এক্সিস্টিং যেটা লেভোরফানল ছিল সেটা বাদ দিছি। তো এইভাবে বাদ দিতে দেখা গেল যে সিম্পলিফাই হইছে। So morphine, levorphanol, and metazocine are all analgesics. Analgesic pharmacophore is retained despite simplification. যত simplification ই করি না কেন, analgesic pharmacophore কে আসলে কাটছাঁট করা যাবে না। এইবার হচ্ছে এখানে হচ্ছে দেখাইছে যে এখানে হচ্ছে যেমন এখানে মরফিনের ক্ষেত্রে ফাংশনাল গ্রুপ ছিল টোটাল হচ্ছে ৪ টা। আ মানে analgesic pharmacophore এ ৪ টা জিনিস আমরা এখানে আইডেন্টিফাই করছি। যেমন হচ্ছে ২ টা ২ টা হচ্ছে হাইড্রোক্সিল, একটা হচ্ছে এমবেডেড অক্সিজেন, আরেকটা হচ্ছে N-মিথাইল, ৪ টা জিনিস। তারপর এটা হচ্ছে মরফিনে ছিল। লেভোরফানল হচ্ছে ৩ টা হাইড্রোক্সিল, তারপর হচ্ছে N-মিথাইল, তারপর হচ্ছে গিয়ে রিং সিস্টেম, সাইক্লোহেক্সেন রিং সিস্টেম। আর আ মেটাজোসিনে হচ্ছে ২ টা জিনিস। একটা হচ্ছে গিয়ে হাইড্রোক্সিল মানে ফেনল পার্টটা, আরেকটা হচ্ছে গিয়ে N-মিথাইল মেটাজোসিন।
এরপরে এই সিম্পলিফিকেশন মেথডটা কি? মেথডটা হচ্ছে আমরা অ্যাসিমেট্রিক সেন্টার যেটা হচ্ছে কাইরাল ড্রাগের যে অ্যাসিমেট্রিক সেন্টারটা আছে সেই অ্যাসিমেট্রিক সেন্টারটাকে আমরা রিমুভ করব। রিমুভ করে আমরা কি করব? একাইরাল ড্রাগ তৈরি করব। ফার্স্ট আমরা একাইরাল ড্রাগ তৈরি করলাম। তো একাইরাল ড্রাগ তৈরি করার পর এবার কাইরাল ড্রাগ যেটা ছিল, কাইরালকে আমরা কি করেছি? একাইরাল করে দিয়েছি। আচ্ছা, কাইরাল ড্রাগকে আমরা এখানে একাইরাল ড্রাগে কনভার্ট করেছি। অ্যাসিমেট্রিক সেন্টারটাকে রিমুভ করেছি। তারপর হচ্ছে সিম্পলিফাই ইন স্টেজেস টু এভয়েড ওভার সিম্পলিফিকেশন। তার মানে আমরা এই সিম্পলিফিকেশন এমনভাবে করব সেটা ক্রমান্বয়ে করব বা ধাপে, ধাপে করব যাতে করে ওভার সিম্পলিফিকেশন না হয়ে যায়। যেমন এখানে হচ্ছে গ্লিপিন। এই গ্লিপিনের ক্ষেত্রে দেখানো হয়েছে যে গ্লিপিনের ক্ষেত্রে এখানে উম ফার্মাকোফোর গুলো দেখানো হয়েছে যে এই সিম্পলিফিকেশন ডাজ নট মিন পুনিং গ্রুপস অফ দ্য লেট কম্পাউন্ড। মানে একদম ছেঁটে, ছেঁটে দিলাম বিষয়টা এমন না। কম্পাউন্ড ইউজুয়ালি মেড বাই টোটাল সিনথেসিস। আসলে এই ধরনের কম্পাউন্ড গুলা সিনথেসিস করতে হয় টোটাল সিনথেসিস এর মাধ্যমে। তো আমরা পর্যায়ক্রমে ধীরে, 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 ধীরে এটাকে কি আমরা সিম্পলিফিকেশন করলাম। কিন্তু আ এক মানে একেবারেই মানে হুট করেই কি সিম্পলিফিকেশন করা যায় না এবং সেটা যদি করতে যাওয়া হয় তাহলে ওভার সিম্পলিফিকেশন হয়ে যায়। তারপরে হচ্ছে গিয়ে সিম্পলিফিকেশন এর একটা এক্সাম্পল এখানে আসছে যে কোকেইন থেকে প্রোকেইন। কোকেইন থেকে প্রোকেইন। তো কোকেইনের মধ্যে এখানে যে ফার্মাকোফোর আছে এই পার্টটা ফার্মাকোফোর এটা থেকে প্রোকেইন পাওয়া গেছে। তো প্রোকেইনের মধ্যে হচ্ছে ইম্পোর্টেন্ট বাইন্ডিং গ্রুপস রিটেইনড। প্রোকেইনের মধ্যে ইম্পোর্টেন্ট বাইন্ডিং গ্রুপগুলো আসলে রিটেইন করা হয়েছে। তারপর আননেসেসারি এস্টার রিমুভ করা হয়েছে। এখানে একটা এস্টার আছে। এই এস্টারকে রিমুভ করা হয়েছে। আর হচ্ছে কমপ্লেক্স রিং সিস্টেম রিমুভ। এখানে কমপ্লেক্স রিং সিস্টেম, এই রিং সিস্টেমটা রিমুভ করা হয়েছে। ৩ টা কাজ করা হয়েছে যে ইম্পোর্টেন্ট বাইন্ডিং গ্রুপগুলোকে রিটেইন করা হয়েছে, আননেসেসারি এস্টার রিমুভ করা হয়েছে আর কমপ্লেক্স রিং সিস্টেম রিমুভ করা হয়েছে। তো সিম্পলিফিকেশনের আ এক্সাম্পল আরো আছে যেমন অ্যাসপারজিলিন যেটা হচ্ছে cholecystokinin অ্যান্টাগনিস্ট, পসিবল লিড ফর ট্রিটিং প্যানিক অ্যাটাকস। এই লিড থেকে মানে এই অ্যাসপারজিলিন যেটা ছিল সিসিকে অ্যান্টাগনিস্ট বা ব্লকার এইটা এটা থেকে হচ্ছে গিয়ে পসিবল লিড ফর ট্রিটিং প্যানিক অ্যাটাকস। ডেভাজিপাইড, তারপর হচ্ছে অ্যাক্সেস রিংস রিমুভড। এখানে ডেভাজিপাইড আর হচ্ছে অ্যাক্সেস রিংস রিমুভড। তো এখান থেকে পাওয়া গিয়েছে ডেভাজিপাইড আর এটা হচ্ছে অ্যাক্সেস রিংস রিমুভড। তো প্রথম অংশটা হচ্ছে বেনজোডায়াজিপাইন আর পরের অংশটা হচ্ছে ইনডোল। এই ২ টা মিলে হচ্ছে ডেভাজিপাইড হইছে। এখানে অ্যাক্সেস রিং রিমুভ করলে সিম্পলিফিকেশন এর মাধ্যমে এটা পাওয়া গেছে। এখানে সিম্পলিফিকেশন এর ডিসঅ্যাডভান্টেজ কি? যে ওভার সিম্পলিফিকেশন অনেক ক্ষেত্রে দেখা যায় হয়ে যায় এবং এগুলা মে রেজাল্ট ইন ডিক্রিজড অ্যাক্টিভিটি অ্যান্ড সিলেক্টিভিটি। সিলেক্টিভিটি আর হচ্ছে অ্যাক্টিভিটি গুলো ডিক্রিজ হয়। সিম্পলার মলিকিউলস হ্যাভ মোর কনফর্মেশন। তখন হচ্ছে অ্যাক্টিভ কনফর্মেশনটা বের করা টাফ হয়ে যায়। তারপর হচ্ছে মোর লাইকলি টু ইন্টারেক্ট উইথ মোর দ্যান ওয়ান টার্গেট বাইন্ডিং। আসলে একাধিক টার্গেট বাইন্ডিং সাইটের সাথে ইন্টারেক্ট করতে পারে। করার প্রবণতা বেড়ে যায়, সম্ভাবনা বেড়ে যায়। আর মে রেজাল্ট ইন ইনক্রিজ সাইড ইফেক্ট। সাইড ইফেক্টও কি বেড়ে যায় সিম্পলিফিকেশন এর ফলে। এখানে রোটেটেবল বন্ড গুলো দেখানো হচ্ছে যে এই বন্ড গুলো হচ্ছে রোটেটেবল বন্ড। তো সিম্পলিফিকেশন এর ক্ষেত্রে
এখানে একটা কথা আছে যে সিম্পলিফিকেশনের ক্ষেত্রে ওভার সিম্পলিফিকেশন অফ অপিওয়েডস, ওভার সিম্পলিফিকেশন অফ opioids, morphine simplification, levodopa simplification, metadosane simplification, oversimplification, কি সমস্যা হয়, amphetamine। এবার আসছে যে রিজিডিফিকেশন। রিজিডিফিকেশন কিভাবে হচ্ছে যে endogenous lead compounds are often simple and flexible, fit several targets due to different active conformations results in side effect। এখানে ফ্লেক্সিবল চেইন আছে, সিঙ্গেল বন্ড যখন রোটেশন হয়েছে তখন হচ্ছে গিয়ে ডিফারেন্ট কনফার্মেশন পাওয়া গেছে। এখন যদি আমি অ্যাক্টিভ কনফার্মেশনটাকে নিতে চাই তখন আমাকে কি করতে হবে, এই রোটেশনটাকে বন্ধ করতে হবে। স্ট্র্যাটেজি হচ্ছে রিজিডিফাই মলিকুল টু লিমিট কনফার্মেশন বা কনফার্মেশনাল রিস্ট্রেঞ্জ দিতে হবে। ইনক্রিজেস অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি যাতে বাড়ে, কারণ মোর চান্স অফ ডিজায়ার্ড অ্যাক্টিভ কনফার্মেশন বিং প্রেজেন্ট। আমি এখানে ড্রাগের পরিমাণটাও কি, ড্রাগের পরিমাণ কমবে এবং অ্যাক্টিভিটি বাড়বে। আর ইনক্রিজেস সিলেক্টিভিটি, লেস চান্স অফ আনডিজায়ার্ড সাইট আনডিজায়ার্ড অ্যাক্টিভ কনফার্মেশনস। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে মলিকুল ইজ মোর কমপ্লেক্স এন্ড মে বি মোর ডিফিকাল্ট টু সিনথেসাইজ। এখানে রিজিডিফিকেশন করা হয়েছে, রিজিডিফিকেশন রিসেপ্টর 1 আর রিসেপ্টর 2 এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বন্ড রোটেশন করছে, কম্পাউন্ডটা হচ্ছে বন্ড রোটেশন করছে। রিসেপ্টর 1 এর ক্ষেত্রে এটা ইন্টারঅ্যাকশন দিচ্ছে, আর রিসেপ্টর 2 এর ক্ষেত্রে ইন্টারঅ্যাকশন দিচ্ছে, কিন্তু রিসেপ্টর 2 এর ক্ষেত্রে রিজিডিফিকেশন আছে। রিজিডিফিকেশনের ফলে বন্ডগুলো ফিক্সড হয়ে আছে এবং তখন ইন্টারঅ্যাকশনটা হচ্ছে আরেক ধরনের, ইন্টারঅ্যাকশনটা একটু ভিন্ন হচ্ছে, ভিন্ন এক্সটেন্টে হচ্ছে, ইন্টারঅ্যাকশনটা ভিন্ন এক্সটেন্টে হচ্ছে। তারপর রিজিডিফিকেশনের মধ্যে আরো বলা হয়েছে ইন্ট্রোডিউস রিং, কিভাবে আমরা একটা রিং ইন্ট্রোডিউস করি। বন্ডস উইদিন রিং সিস্টেম আর লকড এন্ড ক্যানট রোটেট ফ্রিলি। রিং সিস্টেমে যদি আমরা চলে যাই তখন হচ্ছে ওই সিস্টেমটা লকড থাকে এবং ওই বন্ডগুলো ফ্রিলি রোটেট করতে পারে না। টেস্ট রিজিড স্ট্রাকচারস টু সি হুইচ ওয়ানস হ্যাভ রিটেইনড অ্যাক্টিভ কনফার্মেশন। রিজিড স্ট্রাকচার গুলো তৈরি করে সেখান থেকে আমরা টেস্ট করবো যে কোনটা আসলে হুইচ ওয়ানস হ্যাভ রিটেইনড অ্যাক্টিভ কনফার্মেশন। ওকে, আরো হচ্ছে যে bonds within ring systems are locked, গুলো পড়া হয়েছে। তারপর রিজিডিফিকেশনের ক্ষেত্রে এখানে দেখানো হচ্ছে যে রোটেটেবল বন্ডসটা দেখানো হচ্ছে, এখানে আবার রিং সিস্টেমে চলে যাওয়াতে ফ্রিলি রোটেট করা বন্ধ হয়ে গেছে। মেথডস হচ্ছে ইন্ট্রোডিউস রিজিড ফাংশনাল গ্রুপস। এখানে যদি আমরা আবার একটা তো পারি হচ্ছে গিয়ে রিং সিস্টেম অ্যাড করতে পারি, আবার হচ্ছে কি আমরা ইন্ট্রোডিউস রিজিড ডাবল বন্ডেড যে ফাংশনাল গ্রুপ করে সেখানে অ্যাড করতে পারি, ট্রিপল বন্ডেড অ্যাড করতে পারি, সেটা এখানে দেখা যাচ্ছে। ট্রিপল বন্ডেড যে অ্যাড করেছে সেটা এখানে দেখা যাচ্ছে, ডাবল বন্ড ট্রিপল বন্ড এখানে দেখা যাচ্ছে। তারপর হচ্ছে এখানে প্লাটিলেট ইনহিবিটর একটা এক্সাম্পল আছে, যে প্লাটিলেট ইনহিবিটর কিভাবে রোল প্লে করতেছে, যে গুয়ানিডিন, তারপর হচ্ছে ফ্লেক্সিবল চেইন, তারপর হচ্ছে ডায়াডিপেন্ডিং সিস্টেম, এটা হচ্ছে ইনহিবিটস প্লাটিলেট এগ্রিগেশন। গুয়ানিড গুয়ানিডিন, তারপর হচ্ছে ডায়াডিপেন্ডিং সিস্টেম এবং ফ্লেক্সিবল চেইন আছে মাঝখানে। এখন অ্যানালগ তৈরি করার পর যদি আমরা এটাকে হচ্ছে রিজিড করে দিতে পারি, যেমন হচ্ছে এখানে ট্রিপল বন্ড, তারপরে এখানে হচ্ছে এটা ট্রিপল বন্ড দিয়ে রিজিড করা হয়েছে, আবার এখানে রিজিড করা হয়েছে যে রিং সিস্টেম অ্যাড করে দিয়ে বা অ্যামাইড একটা ফাংশনাল গ্রুপ অ্যাড করে দিয়ে হচ্ছে এটাকে রিজিড করে দেওয়া হয়েছে। এটা কি কাজ, ইনহিবিটস এই ধরনের যে ড্রাগটা, এই ড্রাগটা হচ্ছে ইনহিবিটস প্লাটিলেট অ্যাগ্রিগেশন। ওকে, তো আরেকটা এক্সাম্পল হচ্ছে যে কমব্রেস্টেটিন। কমব্রেস্টেটিনটা হচ্ছে কি অ্যান্টি ক্যান্সার, কমব্রেস্টেটিন কমব্রেস্টেটিন সেটা হচ্ছে অ্যান্টি ক্যান্সার এজেন্ট। তো এইটা কিভাবে কাজ করে, যে প্রথম যে আইসোমারটা সেটা হচ্ছে গিয়ে একটা জেড আইসোমার এবং এটা হচ্ছে মোর অ্যাক্টিভ। তারপর হচ্ছে কি কমবেস্টেটিন, রোটেশনাল বন্ডটা এখানে দেখানো হয়েছে। তারপর হচ্ছে ই আইসোমার যেটা সেটা হচ্ছে লেস অ্যাক্টিভ, ই আইসোমারটা হচ্ছে লেস অ্যাক্টিভ।
তারপর স্টেরিক ব্লকার একটা দেওয়া হয়েছে, একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে স্টেরিক ব্লকার কিভাবে কাজ করে। যে ফ্লেক্সিবল সাইড চেইন আছে, ফ্লেক্সিবল সাইড চেইনটা এখানে হচ্ছে একটা স্টেরিক ব্লক এড করে দেওয়া হয়েছে, মানে রিং সিস্টেমের মধ্যে একটা স্টেরিক ব্লক দেওয়া হয়েছে, তখন আনফেভারেবল কনফর্মেশন, স্টেরিক ক্ল্যাশ হওয়ার পসিবিলিটি, এবং তখন হচ্ছে গিয়ে রোটেশন করার প্রবাবিলিটিটা কি কমে গেছে। তারপর কোপ্লানারিটি অ্যালাউড, কোপ্লানারিটি যদি অ্যালাউড করা হয় তখন হচ্ছে গিয়ে ইন্ট্রোডিউস স্টেরিক ব্লক, তখন স্টেরিক ব্লক স্টেরিক ক্ল্যাশ হবে, আর অর্থোগোনাল রিংস প্রেফার্ড। তারপরে হচ্ছে গিয়ে যে সেরোটোনিন অ্যান্টাগনিস্টের ক্ষেত্রে দেখা হচ্ছে যে সেরোটোনিন অ্যান্টাগনিস্ট হচ্ছে এখানে ইন্ট্রোডিউস মিথাইল গ্রুপ, যখন একটা মিথাইল গ্রুপ অ্যাড করা হয়েছে তখন স্টেরিক ক্ল্যাশ সৃষ্টি হয়েছে, এবং অর্থোগোনাল যে রিংটা সেটা হচ্ছে ইনক্রিজেস অ্যাক্টিভিটি, অ্যাক্টিভ কনফর্মেশন রিটেন্ট। এখানে ডোপামিন অ্যান্টাগনিস্টের ক্ষেত্রে যেটা দেখানো হচ্ছে যে ডোপামিন অ্যান্টাগনিস্টের ক্ষেত্রে স্টেরিক ক্ল্যাশ তৈরি করা হয়েছে মিথাইল গ্রুপ দিয়ে। প্রথমে ছিল ফ্রি রোটেশন D3 অ্যান্টাগনিস্টে, তারপর হচ্ছে গিয়ে আমরা স্টেরিক ক্ল্যাশ তৈরি করে দিলাম, তখন স্টেরিক ক্ল্যাশ when rings coplanar preferred conformation as rings orthogonal structure 2 is inactive, তারপর implies active conformation as rings coplanar. Note হচ্ছে স্টেরিক ব্লকিং may disallow an active conformation instead of favoring it. Steric blocking, steric blocking may disallow an active conformation instead of favoring it. Rigidification একটা use হচ্ছে identification of active conformation by rigidification. Identification of an active conformation, এটার একটা অ্যাক্টিভ কনফার্মেশন কে কি করা, আইডেন্টিফাই করেছে বাই রিজিডিফিকেশন। তারপর এই যে রিজিডিফিকেশন, এখানে হচ্ছে সাইক্লাইজেশন, যেটা কি লকড ইনটু প্ল্যানার কনফরমেশন। তারপর হচ্ছে রিজিডিফিকেশন, এখানে ইন্ট্রোডিউস মিথাইল সাবস্টিটিউয়েন্টস অ্যাজ কনফরমেশনাল ব্লকার, স্টেরিক হিন্ড্রেন্স দেওয়া হচ্ছে এখানে। ইন্ট্রোডিউস মিথাইল সাবস্টিটিউয়েন্ট অ্যাজ কনফরমেশনাল ব্লকার, স্টেরিক হিন্ড্রেন্স। তারপর হচ্ছে লকড ইনটু, যেমন এইখানে হচ্ছে যে লকড ইনটু অর্থোগোনাল কনফরমেশন। তারপর হচ্ছে স্ট্রাকচার বেসড ড্রাগ ডিজাইন স্ট্র্যাটেজিটা কি, যে ক্যারি আউট ড্রাগ ডিজাইন বেসড অন the interaction between the lead component and the target binding site. Procedure কি, crystallize the target protein with a bound ligand. ফার্স্ট হচ্ছে টার্গেট প্রোটিনটা ক্রিস্টালাইজ করে ফেলবো, যে প্রোটিনটার সাথে একটা লিগ্যান্ড বাউন্ড অবস্থা থাকবে। এইবার আমরা এক্স রে ক্রিস্টালোগ্রাফিতে তাই স্ট্রাকচারটাকে অ্যাকোয়ার করব, তারপর একটা কম্পিউটারে মলিকুলার মডেলিং স্টাডির জন্য এটাকে ডাউনলোড করে নেব, তারপর আইডেন্টিফাই দ্য বাইন্ডিং সাইট, তখন বাইন্ডিং সাইটটা আইডেন্টিফাই করবো। আইডেন্টিফাই দ্য বাইন্ডিং ইন্টারাকশনস বিটুইন লিগ্যান্ড এন্ড টার্গেট। Identify vacant regions for extra binding interaction. That means the optimizing target interaction. তারপর হচ্ছে remove the ligand from the binding site in silico. In silico তে আমরা হচ্ছে ligand গুলাকে যেগুলা অপ্রয়োজনীয় সেগুলোকে আমরা হচ্ছে in silico তে আমরা হচ্ছে বাইন্ডিং সাইট থেকে লাইগেন্ডটাকে রিমুভ করব, রিমুভ করে আমরা এখানে অ্যানালগ গুলাকে ফিট করব, অ্যানালগ গুলাকে ফিট করে in silico টেস্টিং এর মাধ্যমে আমরা বাইন্ডিং ক্যাপাবিলিটি চেক করব। Identify the most promising analogs. আমরা আসলে অ্যানালগ গুলা থেকেই তো একটা নিব, তাই না? প্রমিজিং যে কোনো একটা নিয়ে টেস্ট করবো। অ্যানালগ থেকে যখন নিচ্ছে তখন আসলে তার আগে আমাকে লিগেন্ডটা সরাইতে হবে, ইনসিলিকো বাইন্ডিং সাইট থেকে লিগেন্ডটা সরাইতে হবে, তারপর অ্যানালগ বসে চেক করতে হবে যে কোন অ্যানালগটা সবচেয়ে বেস্ট ফিট। তারপর সিনথেসাইজ অ্যান্ড টেস্ট ফর অ্যাক্টিভিটি। তারপর হচ্ছে ক্রিস্টালাইজ এ প্রমিজিং অ্যানালগ উইথ দ্য টার্গেট প্রোটিন এন্ড রিপিট দ্য প্রসেস। ক্রিস্টালাইজ এ প্রমিজিং অ্যানালগ, একটা প্রমিজিং অ্যানালগ আমরা ক্রিস্টালাইজ করে নিব অ্যান্ড উইথ দি টার্গেট প্রোটিনের সাথে অ্যান্ড রিপিট দি প্রসেস দেখানো হচ্ছে। আচ্ছা, ডি নোভো ড্রাগ ডিজাইন নামে একটা আছে এখানে, তো ডি নোভো ড্রাগ ডিজাইন এই জিনিসটা কি? ডি নোভো ড্রাগ ডিজাইনটা হচ্ছে দি ডিজাইন অফ নভেল টার্গেটস বেসড অন নলেজ অফ দ্য টার্গেট বাইন্ডিং সাইট। টার্গেট বাইন্ডিং সাইটের যে বিদ্যমান যে নলেজ, সেই নলেজের উপর বেস করে আমরা একটা নভেল এজেন্ট ডিজাইন করব। তো প্রসিডিউর কি, ক্রিস্টালাইজ দ্য টার্গেট প্রোটিন উইথ এ বাউন্ড লাইগেন্ড, তারপর হচ্ছে অ্যাকোয়ার দ্য স্ট্রাকচার
by X-ray crystallography, download a computer for molecular modeling studies, identify binding site, remove the ligand in silico, তারপর হচ্ছে identify potential binding regions in the binding site, then একটা lead compound কে interact করাবো binding site এর সাথে, then হচ্ছে lead compound এর synthesis করবো এবং test করবো, activity test করবো, তারপর হচ্ছে crystallize the lead compound with the target protein and identify the actual binding interactions, optimized by structure based drug design. Thank you.